এই মুহূর্তে অনেকটা খোলা মাঠে গোল করার সুযোগ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখের বেটি দেখাই দিছে, হ্যাঁ খেলা কারে কয় চিনছ না, ভাবি ওকে হাসুবুড়ো না চিনছে না, আইস দিয়া কথা কয় ঠিক গাড়ির লোক 32 টেপে হয় বেটি। শেখ হাসিনা আজ এমন এক বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসেছে যা দেখে ইউনূস চাচার কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। শেখ হাসিনা এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি। আপনারা এটা নিশ্চিতভাবে ধরে নিন, শেখ হাসিনা প্রথম বিজয়ী হিসাবে উঠে এসেছে। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আওয়ামী লীগ কি 12 ফেব্রুয়ারি আগে রাজপথে নামবে না, ডক্টর ইউনূসকে কি উৎখাতের ডাক দিবে না? এখন আওয়ামী লীগের কাছে যদি এই নির্বাচনকে বানচাল করতে হয় এবং ডক্টর ইউনূসের পতন ঘটাতে হয়, দিল্লি থেকে কিন্তু শেখ হাসিনাকে বার্তা দিতে হবে ডক্টর ইউনূসকে উৎখাতের। শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা WION এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে? সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রয়েছে। যে খেলাটা শুরু হয়েছে সেই খেলাটা আমরা দেখতেছি যে বাস্তবে রাজপথে প্রতিফলিত হতে যাচ্ছে। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কেউই ভালো নাই, এমনকি রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দলগুলো ভালো নাই। আওয়ামী লীগের ঘোর বিরোধী রাজনৈতিক দল, যাদের জন্মটাই হয়েছে আওয়ামী লীগের বিরোধিতার মধ্য দিয়ে, সেই রাজনৈতিক দলের নেতারাও এখন বলতে শুরু করছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারাও ভালো নাই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে, যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধপরায়ণ একটি দল। আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান, যে আপনার এলাকায় 100টা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচাইতে বেশি বদমাইশ, যেই মানুষটা সবচাইতে বেশি মস্তান, যেই মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে, যেই মানুষটা মারামারি করতে পারে, যেই মানুষটা একটু রকচটা রুক্ষ টাইপের, সে আওয়ামী লীগ করে। তো এইরকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খুঁজতে গেছে আরেক দল লোকজন, যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল, ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায়, সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে। আমি প্রথমেই কিন্তু বললাম সবচাইতে টপ টেরর, সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে, সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে 2টা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে। তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? যে তারা তখন বলবে যে এই জুলাই এবং 5 আগস্ট, এই 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 40 থেকে 45 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। তো সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড। তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল?
কারা ছিল মাস্টার মাইন্ড এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আব্দুল্লাহ, এরপরে যে রাফি, তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে, এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা 3 নম্বর একটি ভালো কাজ করবে, সেটা কি জানেন? তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে। এবার বিশ্বাস করেন, এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না, কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে, জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না। আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো। তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে? পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যেই ভুলটা করেছিল শেখ হাসিনা, তিনি বারবার কিন্তু নিষেধাজ্ঞা করেছিল আমেরিকার বিপক্ষে। কে হচ্ছে 18 ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না। এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন। 2018 সালে আমেরিকার রাষ্ট্রপতির গাড়িতে হামলা করলেন। আমেরিকা কি অতই হচ্ছে বোকা মনে করেছেন? খেল না আমেরিকা। 5 বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায়, তারা কিন্তু ফেলে দিয়েছে। তো সুতরাং আমেরিকার সাথে খেলে, যেখানে বিশ্ব যারা মোড়ল দেশ, সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি, সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না। আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি। আমরা না, আওয়ামী লীগ খেলতে গেছে। আওয়ামী লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে, এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং এই বাসের যে কষ্ট আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে, এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি। এরপর আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে। টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি, যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি। তো সুতরাং 5ই আগস্টে যখন মুক্তিকামী জনতা যখন হামলা করলো, বিভিন্ন আওয়ামী লীগের অফিস, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো, তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই। তাদের কথা কি ছিল জানেন? যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি, অথচ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই, দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই। পাইছে কে? ওই মেয়রের আত্মীয় স্বজন, এমপির আত্মীয় স্বজন, ওই আওয়ামী লীগের সেক্রেটারি তার আত্মীয় স্বজন, সভাপতি তার আত্মীয় স্বজন। অথচ আমরা তৃণমূল কর্মী, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এখানে হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি স্থাপন করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করেনি। এই দুঃখে কষ্টে অনেক আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে একটা শক্তি ছিল, জোর ছিল, এটা তারা হারিয়ে ফেলেছিল। তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুণ দশা। তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে, তারা দেখবেন সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে এদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসলে পরে দেশে যা যা ঘটবে এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা WION এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তার সেই উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট, সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতি পুনরুজ্জীবিত করা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে। তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে, যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা কী বলছেন? তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে, আবার যখন বিএনপি শাসন করেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে। গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করে যাওয়া উচিত। একটি শক্তিশালী সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে। খুবই যৌক্তিক কথা। এখন এই বিষয়গুলো দু দলের মধ্যেই সত্যি যদি উপলব্ধি হয় নিশ্চয়ই সেটা আমাদের জন্য শুভকর। তিনি বলছেন, তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসনে কাটিয়েছেন। নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং সশরীরে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন, সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না। এটা গণতন্ত্র হয় না। এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন। আমার মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল। তিনি বলছেন, আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা, এগুলো শুভ লক্ষণ নয়। শেখ হাসিনা
তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্নের উত্তরে যে আমার আরও উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদী স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে এটিও নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে 2001 সালে যে সরকার গঠন করেছিল 4 দলীয় জোট সরকার, এটা নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতাকর্মী এখনও মানতে পারেন না। এবং যেই কথাগুলো এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল, কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, যাও শেখ হাসিনা বলছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে, সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, এটি গণতন্ত্র নয়, এটি জবরদস্তি। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয়। তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন এটি একটু ভেবে দেখার বিষয়। এই বিষয়টি আমাকেও বেশ ভাবাচ্ছে, আসলে তিনি কী বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে 12 তারিখে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের? এবং এই প্রশ্নগুলো যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটিরই সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না। তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চাই বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চাই সংসদে, এটি কীভাবে সম্ভব? আবার তার এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রয়েছে? আবার সেটিও তো সম্ভব নয় যে তখন তো ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে, কী হবে? বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে। তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে, সেই মেসেজটি আমরা দুই দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি। তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিই আপনাদেরকে। তিনি বলেছেন যে নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরও বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে, সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের শূন্যতা অনুভব করছে দলটি, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য এটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন, তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কীভাবে দেখছেন? খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে। খুবই ক্রিটিক্যাল অ্যান্সার। এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনও এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই। আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কীভাবে পুনর্গঠন করতে চাইছেন, আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কী হবে? এই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি শেখ হাসিনা। নেতৃত্বে কারা আসছে সে সম্পর্কেও কোনো ধরনের ইঙ্গিত দেননি, শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে। তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারে অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না, এটি লক্ষ লক্ষ বাংলাদেশির অন্তর্ভুক্তি যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাসী। আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে, যারা শহর ও গ্রামাঞ্চলের তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন, যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনোই একার ছিল না, এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না, দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে তাদের আস্থার কারণে।
এবং নতুন দল মানে দলের পুনর্গঠন বিষয়ে আরও একটি কথা বলেছেন, যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে, নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার, নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত তিনি বুঝিয়েছেন, সেটি আসলে অতটা সহজ নয়। তবে এই সাক্ষাৎকারে সব মিলিয়ে বিএনপির প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের, সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতেই পারি। এবং রাজনৈতিক সমীকরণও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয় আমরা দেখছি, নিঃসন্দেহে অনেক রাজনৈতিক হিসাব পরিবর্তন করে ফেলতে পারে। দেওয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন চিন্তা করে হয়তো এসপার, না হয় ওসপার। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরও এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন তাদেরও মাথায় চিন্তা আসছে হয়তো এসপার, না হয় ওসপার। অনেকেই আমাকে একটা জিনিস সবসময় জিজ্ঞেস করে, ভাইয়া আওয়ামী লীগ কি 12 ফেব্রুয়ারির আগে রাজপথে কি নামবে না? ডক্টর ইউনূসকে কি উৎখাতের ডাক দিবে না? এখন আওয়ামী লীগের কাছে যদি এই নির্বাচনকে বানচাল করতে হয় এবং ডক্টর ইউনূসের পতন ঘটাতে হয়, দিল্লি থেকে কিন্তু শেখ হাসিনাকে বার্তা দিতে হবে ডক্টর ইউনূসকে উৎখাতের। তাহলে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামবে। হয়তো বা রাজপথে নামার পরেও সফল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সাহস দেখাতে হবে। সেজন্য শেখ হাসিনার একটি বার্তার প্রয়োজন রয়েছে ডক্টর ইউনূসকে উৎখাতে। তাহলে কিন্তু ডক্টর ইউনূস সরকার পতন হওয়ার পরে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ক্ষমতায় আসুক বা না আসুক সেটা পরের বিষয়, কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি ক্ষমতায় থেকেই নির্বাচন দেয়, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার চান্স এখন পর্যন্ত 1% বেশি নেই। যেভাবে হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ডক্টর ইউনূস 12 ফেব্রুয়ারি এই পাতানো নির্বাচনটি করে ফেলবে। 12 ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন হয়ে যাবে, হওয়ার পর যে বিএনপির হাতে একেবারে ইজিলি ক্ষমতা চলে আসবে, সেটাও না হতে পারে। কারণ অপশন বিও কিন্তু ডক্টর ইউনূস হাতে রেখেছে। ডক্টর ইউনূস যদি পাতানো নির্বাচনের মাধ্যমে টেকনিক্যালি ভাবে ইঞ্জিনিয়ারিং করে যদি গণভোটটাকে জয়যুক্ত করে ফেলতে পারে, তাহলে জামাত এবং ডক্টর ইউনূস এনসিপি গং মিলে তারা একটি বিপ্লবী সরকারের দিকেও যেতে পারে। তারা অপশন এও রেখেছে, বিও রেখেছে। কারণ বিপ্লবী সরকারের দিকে গেলে তখন ডক্টর ইউনূসের আরো কিছুদিন ক্ষমতায় সে থাকতে পারবে, এইদিকে জামাত এবং এনসিপি ক্ষমতা ভোগ করতে পারবে। অন্য দিক দিয়ে বিএনপি সম্পূর্ণরূপে এককভাবে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এখন অনেক খেলা চলছে, এখন ওই সকল খেলাকে এক সাইডে রেখে আওয়ামী লীগ তার নিজের খেলা খেলতে হবে। আওয়ামী লীগ তার নিজের খেলা খেলতে হলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে এবং শেখ হাসিনাকে আরো স্ট্রংলি ভাবে বার্তা দিতে হবে তার কর্মীদেরকে। স্ট্রংলি ভাবে বলতে হবে যা কিছু আছে তারা তা নিয়ে প্রস্তুত হয়ে যান, আমরা এই নির্বাচনকে প্রতিহত করতে হবে। আমাদের সকলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সকলেই এই ডক্টর সরকারকে উৎখাত করার জন্য রাজপথে নামতে হবে। 12 ফেব্রুয়ারির আগে যদি ডক্টর সরকারকে উৎখাত করা যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসবে এবং আওয়ামী লীগ আরেকটি যখন নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তখন আওয়ামী লীগ সেই সরকারের আন্ডারে নির্বাচনে যেতে পারবে। তখনই আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে ফিরে আসতে পারবে। তা না হলে 12 ফেব্রুয়ারির আগে ডক্টর সরকার থাকলে মাঠের রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা একেবারে কঠিন হয়ে পড়বে। অলরেডি কঠিন অবস্থায় আছে, কারণ বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বিবৃতি দেওয়ার পরও এবং অনেক মানবাধিকার সংস্থা বিবৃতি দেওয়ার পর এবং পার্শ্ববর্তী দেশ ভারতও আওয়ামী লীগের পক্ষে হয়ে বিবৃতি দেওয়ার পরও ডক্টর ইউনূস কোনোভাবেই নমনীয় হয়নি এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতেও রাজি হয়নি এবং আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। সে সকল বিষয় কিন্তু ডক্টর ইউনূসের মোটামুটি অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পেরেছি এবং ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব আছে ডাস্টবিন শফিক, তার বক্তব্য আমরা শুনে ক্লিয়ার হয়ে গেছি। তাই যা কিছু করার এখন আওয়ামী লীগকেই করতে হবে, কারণ ভারত কূটনীতিকভাবে সাহায্য করবে। ভারত তাদের সেনাবাহিনীকে দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে না। ভারত তাদের সেনাবাহিনীকে দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিবে না। ভারত না, বিশ্বের কোনো দেশে এটা করবে না। আপনারা একটা জিনিস চিন্তা করুন, 5 আগস্ট শেখ হাসিনাকে পতন করানোর জন্য যে গণঅভ্যুত্থানটা হয়েছে, সেখানে কি বিশ্বের কোনো দেশের আর্মি ছিল? বিশ্বের কোনো দেশের নাগরিক ছিল না। বাংলাদেশের মানুষকে দিয়ে কিন্তু আন্দোলন সংগঠিত করেছে। বাংলাদেশের আর্মিরা কিন্তু শেখ হাসিনার সাথে পুলটি খেলেছে, কিন্তু কলকাঠি নাড়িয়েছে কারা? বিশ্বের প্রভাবশালী দেশগুলা, পাকিস্তান বলেন আর আমেরিকা বলেন। আইএসআই সিস্টেমেটিক ভাবে খেলা খেলেছে, সিআইএ আমেরিকার গোয়েন্দা সংস্থা তারা ফান্ডিং করেছে, তারাও সিস্টেমেটিক ভাবে খেলা খেলেছে। বাংলাদেশের জনগণকে দিয়ে ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানটি তারা করিয়ে নিয়েছে। সেম ভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই রাজপথে নামতে হবে এবং সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে তাদের দাবি আদায়ের জন্য। কূটনীতিকভাবে যত সাপোর্ট দেওয়া, যত সমর্থন দেওয়া ভারতের গোয়েন্দা সংস্থা করবে এবং ভারত করবে এবং আওয়ামী লীগের সাথে যত প্রভাবশালী দেশের সাথে সম্পর্ক আছে তারা করবে। সেজন্য নিজের কাজ নিজে হাসিল করতে হলে আগে নিজেকে রাজপথে নামতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে। অন্য দেশের উপর আমরা কূটনীতিকভাবে নির্ভর করবো, কিন্তু আন্দোলন সংগ্রামের জন্য নিজের রাজপথে নামা ছাড়া আর কোনো ওয়ে নাই। যদি রাজপথে আমরা এখনো নামতে না পারি, আওয়ামী লীগ ফিরে আসতে আরো সময়ের প্রয়োজন হবে। যত তাড়াতাড়ি রাজপথে নেমে রাজপথ গরম করতে পারবো, রাজপথ দখল করতে পারবো, তত তাড়াতাড়ি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বাড়তে থাকবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।